আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর শুকরিয়া আদায় করি যে মোটামুটি ভালো আছি। বঙ্গবন্ধু কন্যাকে অন্তত 20 বার হত্যার চেষ্টা করা হয়েছে 2004 সালের 21 আগস্ট, তারপর 2024 সালের কথিত জুলাই আগস্ট আন্দোলনের নামের যে সন্ত্রাস, সেখানে আত্মস্বীকৃত সন্ত্রাসীরা বলছেন যে আমাদের টার্গেট গণভবন বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। আল্লাহর অশেষ রহমতে তিনি রক্ষা পেয়েছেন। এখন যে দেশে তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে যারা তার নিরাপত্তা দায়িত্বে ছিলেন তারা নিয়ে গেছেন, সেই দেশে থাকা জায়গাটা নিশ্চয়ই তার নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে ও দেশের যারা কর্তৃপক্ষ তাদের। ফলে তার নিরাপত্তাকে ইনশিওর করে কে তার সঙ্গে দেখা করার জন্য কম্পিটেন্ট, কে কম্পিটেন্ট না, কোন অবস্থায় দেখা করলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই দেশ সবারই তো বিবেচনা আছে। ফলে আমাদেরকে কিন্তু প্রথমে নির্ধারিত হয় যে কারা দেখা করার জন্য কম্পিটেন্ট, সেটা দ্বিতীয়বার হয় যে আমাদের কোনো একটা জায়গা থেকে যানবাহনে যারা আমাদের সহায়তা করেন তারা নিয়ে যাওয়ার পরে যেখানে তিনি দেখা করবেন আমাদের নেত্রী, সেখানে নিয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গে দেখা হয়। এক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো আমি মনে করি ভারতের রাষ্ট্রীয় যে নিয়ম কানুন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা, তার সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করি আমাদেরকে নিয়ে যাওয়া হয়, যেটা নিয়ম সেটা অনুসরণ করে। এমন এর আগে আপনার সঙ্গে সর্বশেষ কবে দেখা হয়েছিল? এর পূর্বে দেখা হয়েছে 2024 সালে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির 7 দিন পূর্বে। এবং কতদিন পরে আবার দেখা হলো? এই যে ধারাবাহিকভাবে ওই 7 দিনের পরবর্তীতে আর এই দেখা হলো আজ থেকে 3 দিন পূর্বে। এই দীর্ঘ ব্যবধানে তার সঙ্গে যোগাযোগ ছিল, আমার কথা হয়েছে, বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছি, কিন্তু সরাসরি তার সামনে গিয়ে তাকে সরাসরি দেখা, কথা বলা এবং তার উপদেশ পরামর্শ বা আমরা কি ভাবছি এভাবে তো আর কথা বলার সুযোগ হয়নি এই দীর্ঘদিনে। আপনাকে তো কিছু কাজও দিয়েছিলেন তিনি, সেই কাজগুলো নিশ্চয় এবার সামনাসামনি আপনার কাছে আগেও আলাপ হয়েছে, আরো বিস্তারিত আলাপের সুযোগ হলো আপনাদের। হ্যাঁ, ডেফিনেটলি অনেকগুলো বিষয় শেয়ার করতে পেরেছি, তার পরামর্শ নিয়েছি, অগ্রগতি জানিয়েছি, তিনি কিভাবে দেখছেন সে বিষয়গুলো বুঝেছি, তার উদ্বেগ উৎকণ্ঠা, তার প্রত্যাশা, তার পরিকল্পনা, তার কৌশল, আমাদের কি করণীয়, পরামর্শ, এসব বিষয়গুলি তো সবটা ফোনে হয় না, মুখোমুখি হওয়ার কারণে সেগুলো একটা সম্যক ধারণা নিতে পেরেছি, শেয়ার করতে পেরেছি, আবার নির্দেশনাও নিতে পেরেছি। আমার যতটুকু মনে পড়ে 6 আগস্ট সম্ভবত দিনের বেলা অথবা রাতে গোপালগঞ্জের কোনো একটা কন্টাক্ট পয়েন্টে, আওয়ামী লীগের কন্টাক্ট পয়েন্টে উনি ভিডিও কলে কথাবার্তা হচ্ছিল তাদের। তারপরে তো তিনি সবসময় কথাবার্তা বলেন এবং গ্রাসরুট পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে উনি কথা বলেন। অনেক ইন্টারভিউ, পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে প্রার্থিত মানুষ যার মিডিয়া ইন্টারভিউ করতে চায় তিনি হচ্ছেন শেখ হাসিনা। এবং সেই শেখ হাসিনা এত ইন্টারভিউ দিচ্ছেন, এত কথাবার্তা হচ্ছে, তারপরে একটা প্রচার প্রথম দিকে ছিল এই কণ্ঠটা তার কিনা, এটা এআই দিয়ে বানানো কিনা। তারপরে তিনি এত প্রোগ্রামে অংশ নেন আওয়ামী লীগের পেজে, 5 ঘন্টা 6 ঘন্টার প্রোগ্রাম, এক একটা প্রোগ্রাম। এবং তারপরও প্রশ্ন তোলা হয় কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু তিনি এখনো ভিডিওতে আসেন না। তা আপনি যখন এতদিন পরে সামনাসামনি তাকে দেখলেন, আমরা তো তাকে আপার মতোই দেখে বড় হয়েছি, আপনার তখন কি মনে হচ্ছিল সামনাসামনি দেখে? দেখুন, আমি তার সঙ্গে পরিচিত হই সর্বপ্রথম 1982 সালে। তারপরে নানাভাবে নানা সময় কেটেছে, বিশেষ করে আমাদের লয়ার মুভমেন্ট, আইন জগতের বিভিন্ন রাজনীতি, আমি পার্টির দায়িত্ব পালন করা, এমপি মন্ত্রী হওয়া, সবকিছু মিলে তাকে ঘনিষ্ঠভাবে দেখেছি। এবার গিয়ে তাকে আমি খুব বেশি পরিবর্তন দেখিনি। সেই দৃঢ়তা, সেই স্বাভাবিকতা, মায়ের মমতা দিয়ে যেভাবে মানুষ অপরকে কথা বলে, স্নেহ করে, কোনটা উপযুক্ত না হলে সেটাকে শাসিয়ে দেন বা কিছু করণীয় বিষয় থাকেন, অন্যদের প্রতি দৃষ্টিভঙ্গি, খাবার টেবিলে তার যে পূর্বের আচরণ ছিল, সব মিলে আমার কাছে মনে হয়েছে যে বাঙালি মা, বাঙালি রমণীয় যে একটা চরিত্র থাকে,
সেই চরিত্রটা শেখ হাসিনার ভিতরে একেবারে পূর্বের মতোই বিদ্যমান আছে। আর একটা বিষয় তাকে দেখে আমার মনে হয়েছে তিনি কোনোভাবে ভেঙে পড়েন নাই, তাকে উৎকণ্ঠিত মনে হয়নি, তাকে দীপ্ত প্রত্যয়ী মনে হয়েছে, দৃঢ় চেতা মনে হয়েছে, ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী মনে হয়েছে। দেশের সমস্ত খবরাখবর যেটা আমাদের কাছেও অনেক সময় গ্যাপ, সেই খবরাখবর তার কাছ থেকে শোনার পরে মনে হয়েছে যে একটা লাইফ এনসাইক্লোপিডিয়ার মতো অবস্থা। তিনি হেন কোনো বিষয় নাই। ডক্টর ইউনূসের একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য উপাত্ত দিলেন, আমি এত রিসার্চ করি, আপনি বাইরে থেকে থাকলেও দেশের সঙ্গে সম্পৃক্ত আছে, আমি দেখলাম উনি ফিজিক্যালি দেশে না থাকলেও দেশের নারী নক্ষত্র সবকিছু ওনার ভিতরে আছে। এবং আমাদের সঙ্গে উনি পূর্বে যে আচরণটা করতেন, যে ব্যবহারের ধরনটা ছিল, আবার আমার চেয়ে যারা জুনিয়র সাক্ষাৎ প্রার্থী ওখানে ছিল তাদের সঙ্গে যেমন আচরণ করতেন, কাউকে কাছে ডেকে নিয়ে বসানো, খাবার সময় তুমি খাচ্ছ না কেন, তুমি এটা নিচ্ছ না কেন, অর্থাৎ তার যে স্বাভাবিক জীবনটা ছিল সেই জীবনটাকে একটু অ্যাড হয়েছে। পরিস্থিতি তাকে আরো বেশি পরিকল্পনা, দৃঢ়চেতা, আশাবাদী এবং অন্যদেরকে কোন রকম হতাশ না হওয়ার জন্য যে কথা বলার শক্তিটা, সেইটা তার ভিতরে বেড়েছে বলে আমার মনে হয়েছে। যারা এর আগে ওনার সাথে দেখা করেছেন ওনারা অফ দ্য রেকর্ড একটা কথা বলার চেষ্টা করেছেন যে মনে করেন গণভবনের হল রুমের যেমন দেখা হতো ঠিক তেমন মনে হচ্ছিল। একজন বলেছেন তার মনে হচ্ছে মানে সামান্য ওজন কমেছে তার। আপনার কি মনে হয়েছে? আমার কাছে তার কোনো পরিবর্তন মনে হয়নি, বরং অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। আমি কোন রকম ভাবে শারীরিক ভাবে তাকে অসুস্থ, ওজন কমা এই জাতীয় কোনো কিছু আমি দেখিনি। আমি শেখ হাসিনার ক্যাবিনেটে আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, তার পার্টিতে আমি ছিলাম, কিন্তু আমার কাছে সবসময় তাকে আমার কাছে মনে হতো যে আমি তাকে আমার মায়ের স্থানে দেখি। সেই জায়গা থেকে আমার দৃষ্টিতে তার কোনো ফিজিক্যাল পরিবর্তন হয়নি, বরং তার স্পিরিটটা, পরিকল্পনাটা এটাকে আরো ম্যাচিউরড মনে হয়েছে। তিনি 21 বছর পরে আওয়ামী লীগ দলটাকে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন। তিনি গত 15টা বছর এই দলটাকে ক্ষমতায় ধরে রেখেছিলেন। একটা ষড়যন্ত্র তাকে ক্ষমতাচ্যুত করেছে। এই বিষয়গুলা তিনি কিভাবে মূল্যায়ন করেন এখন? আমি যতটুকু কথা বলেছি সব কথা তো আর সেখানে আলোচনার মতো পরিবেশ, পারিপার্শ্বিকতা, সময় হয় না, কিন্তু উনি বলছেন যে এটা নতুন কিছু না। উনি আমাকে বললেন যে তোমার খেয়াল আছে ওই যে 90 সালে শুরু করছিল দিলেন অ্যাম্বাসেডর মাইলাম, আমি বললাম যে উইলিয়াম বি মাইলাম, হ্যাঁ ওই তো শুরু করছিল উইলিয়াম বি মাইলাম। তখন গণতান্ত্রিক ফোরাম নামক একটি নতুন সংগঠন করার যারা উদ্যোক্তা, তাদের নিয়ে খুলনা সহ বিভিন্ন জায়গায় মিটিং করে শুরু করেছিলেন, সেইটা তিনি স্মরণ করলেন। অর্থাৎ 90 সালেও যে আওয়ামী লীগকে বিনাশ করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করার জন্য দিদেন মার্কিন অ্যাম্বাসেডর কাজ শুরু করেছিল উইলিয়াম বি মাইলাম, স্টিল সেটা তিনি মাথায় রেখেছেন। অর্থাৎ তিনি বলছেন যে এটা নতুন কিছু না। আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় যারা বিরোধিতা করেছিল, দেশ পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ায় বঙ্গবন্ধুকে যারা হত্যা করার পরিকল্পনায় ছিল, আমার বিরুদ্ধে বিভিন্ন সময় যারা ষড়যন্ত্র করেছে, সর্বশেষে দেশটাকে আজ্ঞাবহ করতে চেয়েছে, বেস করতে চেয়েছে, সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চেয়েছে, পোর্ট নিতে চেয়েছে, আলাদা একটা রাষ্ট্র করার চেষ্টা করেছে, নানাভাবে আমার কাছে প্রস্তাব এসেছিল। সেই হিলারি ক্লিনটন থেকে বিভিন্ন ভাবে যে প্রস্তাব, সেই সবগুলো তিনি মনে করে বললেন যে এটা নতুন কিছু না। আর এত বড় একটা দেশ যখন অব্যাহত ভাবে চেষ্টা করে তখন তারা তো কিছু করতেই পারে, এতে আমার কাছে নতুন আশ্চর্যজনক কিছু না, এটা তিনি বললেন। অর্থাৎ এ সকল বিষয় যে হতে পারে, উনি যেমন পার্লামেন্টে, ক্যাবিনেটে, জনসভায় যেটা বলতেন, আমরা দেখা করতে গেলে ওইগুলোই কি তিনি মনে করে দিলেন যে হঠাৎ করে 24-এ কিছু ঘটেনি। এটা দীর্ঘদিনের বিদেশি এবং দেশি ষড়যন্ত্র, বিশেষ করে যারা স্বাধীনতার পরাজিত শত্রু দেশের ভিতরে, স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল বিদেশ থেকে, তারা সবাই মিলে এই পরিকল্পিত ষড়যন্ত্র করছে। কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, তারা এখন রিয়েলাইজ করতে পারছে যে শেখ হাসিনা সঠিক ছিল, এটা তিনি আমাদের কাছে বললেন। আপনি নিশ্চয় মনে করতে পারেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের
গণফোরামের মানে যে লঞ্চিং প্রোগ্রাম যেটা ছিল, সেখানে কিন্তু প্রফেসর ইউনূস মূল প্রবন্ধ করেছিলেন। সেখানে প্রবন্ধটার শিরোনাম ছিল পথের কাঁটা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে। মনে করতে পারেন এটা? অবশ্যই। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আমাদের সাক্ষাৎকারের ভিতরে বলছেন যে সে একটা আলাদা দল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছিল। কাজে তার ক্ষমতার অভিলাষ, রাজনীতির মসনদে বসা, এ স্বপ্ন তার 1-11 সরকারকালীন সময়ও তার ছিল, পরবর্তীতেও ছিল, সফল হতে পারে নাই, চূড়ান্ত ভাবে সফল হয়েছে 2024-এ। এই সমস্ত স্মৃতিগুলো তিনি রোমন্থন করেছেন। এই জন্য বললাম যে তার বয়স হয়ে গেলে আমার কাছে মনে হয়েছে একটা লাইফ এনসাইক্লোপিডিয়া, কোন তথ্য তার কাছে নাই এমন অবস্থাটা না। ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তার বক্তব্য রাখা, পরবর্তীতে রাজনৈতিক দল করার চেষ্টা, ব্যর্থ হয়ে চলে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলোকে তিনি স্মৃতি রোমন্থন করে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই লোকটা এবং এর নেপথ্যে যারা আর এই দেশে যারা তাকে সাহায্য করে এরা কিন্তু একই সূত্রে গ্রথিত, লিঙ্ক অফ চেইন তাদের পূর্বের থেকে আছে। আমি যখন বলেছিলাম তখন অনেকে বিশ্বাস করে নাই, এখন অনেকে রিয়েলাইজ করতেছেন, এটাও তিনি আমাদের বলেছেন। অনলাইনে দুদিন ধরে একটা ক্লিপিং ঘুরছে, একজন মৌলানা বলছেন আর কি, আর্মির একজন জুনিয়র অফিসার তাদেরকে বারবার বলছিলেন আপনারা কিন্তু রাজপথ ছাড়বেন না, আপনারা লেগে থাকেন, রেজিম চেঞ্জ হবে, আপনারা লেগে থাকেন, অমুককে খবর দেন, অমুককে খবর দেন। এই ষড়যন্ত্রগুলো আপনারা এখন বুঝতে পারেন? দেখুন, ষড়যন্ত্র তো, আমি তো আওয়ামী লীগের পলিসি মেকার ছিলাম না, আমি লাস্ট ক্যাবিনেটেও ছিলাম না, তবে ষড়যন্ত্র যে হয়েছিল এটা বঙ্গবন্ধু কন্যা তো জানতেন। তিনি তো বারবার বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে আমাকে উচ্ছেদ করার জন্য, একটি দেশ চায় আমাকে ক্ষমতা থেকে সরাতে, তাদের চাহিদা যদি আমি পূরণ করি তাহলে আমি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারবো, তবে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জাতির জনকের মেয়ে, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকবো না। কাজে ষড়যন্ত্রের বিষয় যে তিনি ওয়াকিবহাল ছিলেন সেটা তো তিনি নিজেই বারবার বলেছেন। এটা আমরা কেন, তিনি নিজেও তো বুঝেছেন এবং নিজেও বলেছেন। এবং এর আগে তো তিনি এই কোর্টটাকে স্বীকার করতেন না, এর জন্য সেখানে আইনজীবীও দেওয়া হয় নাই, কিন্তু এখন উনি বলছেন কোর্টে এসে সারেন্ডার করবে। এটাই কিভাবে দেখেন আপনি একজন আইনজীবী হিসাবে? দেখুন, কোর্টটাকে স্বীকার করতেন না মানে উনি বলেছেন যে অবৈধ প্রক্রিয়ায় বিচার হচ্ছে। ধরুন 1968 সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্রের ধারাবাহিকতায় যে আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেই ট্রাইব্যুনাল করা হয়েছিল ক্যান্টনমেন্টে। সেই ট্রাইব্যুনালে কিন্তু বঙ্গবন্ধুকে অ্যাটেন্ড করতে হয়েছে, অ্যারেস্ট করে অ্যাটেন্ড করছে, যদিও ট্রাইব্যুনালটা ছিল একেবারে মোকারি ট্রাইব্যুনাল। এখন সেইটাকেও কিন্তু বঙ্গবন্ধুকে মেনে নিতে হয়েছে। সেখানে দুইটি লড়াই ছিল, একটা লড়াই ছিল রাজপথে, আর একটা ছিল আইনি লড়াই। সেই সময় থমাস উইলিয়াম বাংলাদেশে গেছিলেন, সালাম সাহেব ছিলেন, ব্যারিস্টার সালাম সাহেব, কনিষ্ঠদের ভিতরে ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিলেন। আইনি লড়াই চলেছে, রাজপথের লড়াই চলেছে। এক পর্যায়ে কিছু ট্রাইব্যুনালে বিচারকরা পালিয়ে গেছে, খাতাপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রসেস যখন থাকে, 1-11-এও যে ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছিল শেরে বাংলা নগরে সংসদ ভবন এলাকায়, সেখানেও কিন্তু আমরা জানতাম এটা বানোয়াট কোর্ট, তারপর আমরা কোর্টে গেছি। বঙ্গবন্ধু কন্যা বর্তমানে তার বিচারের যে প্রক্রিয়াটা, যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, যুদ্ধ অপরাধ বলতে বাংলাদেশে যুদ্ধ তো একটাই হয়েছে 1971-এ, সেখানে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য অর্গানাইজ করেছেন যিনি, এখন তার এবং তার সহকর্মীদের বিচার হচ্ছে। কিন্তু সেইখানে উনি বলছেন যে আমি সবটাকে চ্যালেঞ্জ করব, আইনি লড়াই থেকে শুরু করে সবটাকেই চ্যালেঞ্জ করব। উনি যখন যাবেন তখন আমাদের সব বিষয় থাকবে। তো বাড়ি ভাই, আপনার এই প্রোগ্রামটা অসংখ্য মানুষ দেখে, আমি একটা কথা বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন কিন্তু ওই আগরতলা ষড়যন্ত্রের মামলার যে ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনাল যেরকম উড়ে গেছিল, 1-11-এর ট্রাইব্যুনাল যেমন কিছু করতে পারেনি, যতই সাজা দিক, বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানিরা, মিয়ান আলী কারাগারে তাকে তো মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানো হয়েছিল, কার্যকর করতে পারেনি আগরতলায়, পারেনি 1-11-এ, কোনটাই পারবে না। সময় হলে রাস্তা এবং লিগ্যাল প্রসেস দুটোকেই আমরা মোকাবেলা করব। আপনি লক্ষ্য করছেন ওনার এই সর্বশেষ ঘোষণার পরে সরকারের মধ্যে একটা তড়িঘড়ি একটা ভাব চলে এসেছে, কত দ্রুত আওয়ামী লীগকে
দল হিসেবে নিষিদ্ধ করা যায়। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফন হয়ে গেছে দিল্লিতে, আবার এখানে প্রসেসও চলতেছে। আসলে গভর্নমেন্ট কি করতে চায়, আপনার কি মনে হয়? আপনি দেখবেন গভীর রাতে অন্ধকারে চলা মানুষগুলো যখন ভীত সন্ত্রস্ত হয় তখন কিন্তু খুব জোরে জোরে লাউড ভয়েসে কথাবার্তা বলে, আমি ভয় পাইনি না, গান গাইতে থাকে, চিৎকার করতে থাকে। এর দ্বারা বোঝাই যায় যে আতঙ্কিত। যারা বারবার দিল্লিকে চিঠি দিয়ে বলছেন শেখ হাসিনাকে ফেরত নিতে চাই, শেখ হাসিনা যখন বলছে আমি দেশে যেতে চাই, তখনই তারা আতঙ্কিত। তখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলতেছেন যে না, উনি আসতে পারবেন না। আবার কেউ বলতে দিল্লিতে দাফন হয়ে গেছে। ভীষণভাবে আতঙ্কিত তারা, কারণ তারা জানে বাংলাদেশের একেবারে নিদেন পক্ষে 6 কোটি লোক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, আওয়ামী লীগের মেম্বার বা ডাইরেক্ট অ্যাক্টিভিস্ট। তো শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবেন বা যাবেন, এই 6 কোটি লোকের একজন লোক বাড়িতে থাকবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, গতানুগতিক না। আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতি, একটা বিশ্বাস, একটা দর্শন, একটা ভালোবাসা, একটা পরিবার। এই পরিবারে এমন লোক আছে যে রিক্সা চালায়, রাস্তার পাশে সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে। ওই মানুষগুলা কোনোদিন এমপি, মন্ত্রী, মেম্বার, মেয়র কিছু হইতে চায় না, ও আওয়ামী লীগ করে। ইভেন যারা বিভ্রান্ত ছিল তারাও বলে শেখ হাসিনা সব ভালো ছিলাম। দেখেন, আপনি সাংবাদিক ছিলেন, বিএনপি ঘরানার BFUজের প্রেসিডেন্ট ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তার একটা টক শো দেখলাম, তিনি বলছেন ইউনূসের পক্ষে কলাম লিখেছি, টক শো করেছি, এখন মনে হচ্ছে আমি এটা রাম ছাগল। শেখ হাসিনাই এই বিশ্ব বাটপারটাকে চিনেছিল। তো এখন সবাই উপলব্ধি করতেছে যে শেখ হাসিনা কি ছিল। ফলে সারা বাংলাদেশের মানুষ যখন উত্তাল ঢেউ ফেটে পড়বে শেখ হাসিনার আগমনে, তার সামনে ভেসে যাবে ওই পার্লামেন্টে লম্বা কথা বলা আর কোন প্রসিকিউটর কি বললো। শেখ হাসিনা এগুলাকে পরাভব মানে না, কারণ আইয়ুবের মার্শাল্লাহকে মোকাবেলা করেছে আওয়ামী লীগ, ইয়াহিয়া খান টিক্কা খানের পোড়ামাটির দেশ তৈরিকে মোকাবেলা করেছে আওয়ামী লীগ। 75-এ আওয়ামী লীগ আর থাকবে না, সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। সবকিছু মিলে আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক অতীত এবং ইতিহাস এবং শেখ হাসিনার যে কঠিন পথ চলা, এই সব যদি কেউ একটি অ্যাকাউন্টে নেয়, লিঙ্ক অফ চেইন করে দেখে, তাহলে দেখবে এই ত্রস্ত ব্যস্ত যেসব মানুষগুলো আছে, এই মানুষগুলা অনেকে পালাবার সুযোগ খুঁজে পাবে না। আপনি যে সাংবাদিকের উপর কথা বললেন, তিনি সহ বেশ কিছু সাংবাদিককে আমরা দেখছি ইদানিং। এর আগে একটা টোন ছিল যে শেখ হাসিনা আসবেন, এটার পরে এই জায়গায় তারা সবাই একমত না, উনি কেন এখানে আসবেন, আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগ কেন নতুন কোন ফেসে আসবে না, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ কিভাবে চলবে না চলবে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ঠিক করবে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগকে 21 বছরের রাস্তার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন। বিভক্ত, দ্বিধা বিভক্ত, ত্রিধা বিভক্ত আওয়ামী লীগকে পুনর্গঠিত তিনি করেছেন। আওয়ামী লীগের কর্মীদের কাছে শেখ হাসিনা, আমার এটা ব্যক্তিগত অভিমত, যে শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক গুণ ঊর্ধ্বে, অনন্য উচ্চতায় তিনি পৌঁছেছেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। এমনকি যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেকুলারিজমে বিশ্বাস করে, সেই মানুষদের অনেকে বিভ্রান্ত ছিল। এখন তারা বুঝতেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনাকে দিয়েই রক্ষা করা সম্ভব, তার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। ফলে শেখ হাসিনা নেতৃত্ব দেবে না কারা দেবে, এইটাই কিছু জ্ঞান পাপী, কিছু তথাকথিত টেলিভিশনের টকাররা ডিসাইড করবে না। বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে বাড়ি ভাই একজন সিঙ্গেল কর্মীকে পাওয়া যাবে না যে বলবে যে আমি শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ চাই। বরং অনেকে আছে আওয়ামী লীগের পলিটিক্যাল এক্সারসাইজে নানাভাবে অকষ্ট পেয়েছেন, আওয়ামী লীগ সরকারের কোনো কোনো আচরণে ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিন্তু ইন রেসপেক্ট অফ শেখ হাসিনা তারা মনে করেন শেখ হাসিনা অনেক কিছুর ঊর্ধ্বে। অর্থাৎ শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা শুধু আওয়ামী লীগ বোধ করে না। যে মানুষগুলো বিভ্রান্ত 24-এর সন্ত্রাসের
যে ভয়ঙ্কর অবস্থা সেখানে পার্টিসিপেট করছিল, তারাও আজকে বলে যে আমি চাই শেখ হাসিনা ফিরে আসুক। এই যে ঢাকা রাস্তায় ছাত্ররা তারা বিক্ষুব্ধ হয়ে বলতেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আন। কাজী শেখ হাসিনা আসবে কি আসবে না এটা ডিসাইড করবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বলে যে না শেখ হাসিনার দরকার নাই, নিশ্চয় তিনি যাবেন কি যাবেন না সে প্রশ্নটা আসতে পারে, কিন্তু আওয়ামী লীগের একজন মানুষের শেখ হাসিনার বাইরে চিন্তা করে না। ফলে কোন টকার কোন সাংবাদিক কি বললো না বললো, কোথায় রিফাইন্ড আওয়ামী লীগ, ওই সংস্কার আমরা অতীতেও দেখেছি। আমরা বাকশাল করার সংস্কার দেখেছি, 111-এর সংস্কার দেখেছি, ডক্টর কামাল হোসেন বেরিয়ে যাওয়ার সময় ঘটনা দেখেছি, কোরবান আলী সাহেব চলে যাওয়ার সময় দেখেছি, আমিনা বেগম যখন জাতীয় লীগ করেন সেটা দেখেছি, মোস্তাক সাহেব যখন ডেমোক্রেটিক লীগ করেন সেটাও দেখেছি। আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা, কাজে তার বিকল্প কেউ নাই। এই ডিসিশন আমাদের না, দলের সকলের। ফলে রাস্তাঘাটে কে কি বললো না বললো এতে কিছু এসে যায় না। আবার সেই ওই সাক্ষাৎ প্রসঙ্গে আসি, 10টা আপনারা আমি যতটা শুনেছি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেখানে ছিলেন। রাইট। এত লম্বা সময় আপনারা আলাদা আলাদা কথা হচ্ছিল না একসঙ্গে কথা হচ্ছিল? দেখুন, আমরা অস্ট্রেলিয়ার যে টিম আসছিল আপনি সবাইকে চেনেন, গামা আব্দুল কাদির, ডক্টর সিরাজুল হক, মিল্টন, তারপরে শামীম, এরা 4 জন ছিলেন অস্ট্রেলিয়ার। আমি ছিলাম, বিপ্লব বড়ুয়া ছিল, আমাদের আরো কিছু নতুন প্রজন্মের লোকজন ছিল। অস্ট্রেলিয়ার লোকরা একটু আগে গিয়ে তারা কথাবার্তা বলতেছিলেন। একটা পর্যায়ে ঘন্টাখানেক পরে আমরা গেলাম, সবাই মিলে সেখানে কথা হয়েছে, যার যার অভিমত ব্যক্ত করেছে, মন খুলে সবাই কথা বলতে পেরেছেন। সবার আকাঙ্ক্ষা, আগ্রহ, নিজের অনুভূতি, কে কি করতেছেন, তারা কি প্রত্যাশা করেন, কি হয়েছে, কি করা দরকার ছিল, তিনি কিভাবে দেশটাকে ডেভেলপ করছেন, এবং যারা গেছেন তারা কোথায় বসে কি করছেন, এসব কথাবার্তা বলা বলি হলো। উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন, অনেক প্রশ্ন ছিল সেটাও উনি বলেছেন। এর বাইরে আমার সঙ্গে একান্তে প্রায় আধা ঘন্টা কথা হয়েছে, সেটা আমাদের বিভিন্ন আইনসঙ্গত বিষয়, পলিসি ম্যাটার, রাজনীতি এবং অপর অনেকগুলো বিষয় নিয়ে একান্তে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এর বাইরে আমরা সবাই একত্রিত কথা বলেছি। উনি খেয়েছেন আমাদের সঙ্গে, আমাদের খাবারটা উনি যে গতানুগতিক ভাবে গণভবনে, বঙ্গভবনে অথবা সুধা সদনে অথবা বঙ্গবন্ধু ভবনে কখনো আতিথেয়তা জানালে যে আচরণটা ওনার ছিল, যে ধরনটা ছিল, তার থেকে একদম কোনো পরিবর্তন হয় নাই, অ্যাজ ইট ইজ সেই রকম ভাবে। এবং আমার মনে হচ্ছিল যেন একটা পরিবারের সবাইকে নিয়ে বসলে মা যেমন সবার দিকে স্পেশাল কেয়ার করে বলে ওর প্লেটে খাবার নাই, ওর এটা নাই, ওইটা দেখো, এই তুমি নিচ্ছ না কেন। শেখ হাসিনাকে সেরকমই দেখেছি, কোনো বদলাতে দেখিনি। ফলে দীর্ঘ আলাপ আলোচনার ভিতরে উনি সামগ্রিক বিষয়গুলো তুলে ধরছেন। আবার আমাদের সঙ্গে যারা ছিল, যার যে কোয়ারি ছিল, যে যে কথা বলতে চেয়েছে, যে যেটা শুনতে চেয়েছে, সব কথা উনি শুনেছেন। আমার মনে হয় না এই দীর্ঘ 5-6 ঘন্টা এই কয়জন মানুষের সঙ্গে যে সময় কাটিয়েছেন 1 মিনিটের জন্য তাকে বিরক্ত হতে দেখিনি। কখনো বলেননি এই কথা শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো কথা শেষ হলো। বরং আমরা যখন উঠে আসি তখনও উনি কথা বলছেন, কথা বলতে বলতে আমরা বেরোচ্ছি। অর্থাৎ তার ভিতরে ন্যূনতম ক্লান্তি, কোনো অবসাদ, কোনো বিরক্তি নেই, বরং আগ্রহ ভরে এই দীর্ঘ সময় একবারও মনে হয় নাই যে এই ভদ্র মহিলার বয়স 80 হয়েছে, একবারও মনে হয়নি। তার ভিতরে যে একটা কি বলে, একটা তারুণ্য দীপ্ত শক্তি, দীপ্ত প্রত্যয়, দৃঢ়তা, আগ্রহ, তার স্পিরিট, এই সবগুলো দেখে মনে হয়েছে যে কোথাও কোনো ঘাটতি নাই, কোনো ক্লান্তি নাই, কোনো হতাশা নাই, বরং প্রত্যাশা আছে, স্বপ্ন আছে, পরিকল্পনা আছে, সেটাই মনে হয়েছে। আইনগত ব্যাপারকে টিমটা কি, টিম গঠনের কাজ শুরু হয়েছে না এটা গঠন করা আছে অলরেডি আপনাদের? দেখুন, কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমাদের নানা রকম রণকৌশল, সেটা কোর্ট অঙ্গনের কৌশল, রাস্তার কৌশল, এগুলো তো একটা ভিন্ন বিষয় আছে, সেগুলো চলমান প্রক্রিয়া চলছে, হয়তো আরো চলবে। দেখেন, এখানে বলছে এনি এক্সট্রাডিশন ম্যাটার, উনি কিন্তু বলেন নাই এক্সট্রাডিশন রিলেটিং টু শেখ হাসিনা, এই শব্দটা কিন্তু নাই। আমি বাড়ি ভাই 40 বছর আইন পেশায় আছি, আমি ডিপ্লোম্যাটিক যে ওপিনিয়নটা, এটাকে আমি থরলি দেখেছি। উনি বলছেন
any extradition matter. উনি কিন্তু বলে নাই extradition relating to শেখ হাসিনা, এ কথা বলেননি। এবং মনে রাখতে হবে শেখ হাসিনা কিন্তু বন্দী নন, বন্দী হলে বন্দী বিনিময় হয়। শেখ হাসিনা কিভাবে গেছেন? তাকে যারা নিরাপত্তা দিতেন, তার প্রোটেকশনে যারা ছিলেন, তারা তাকে নিয়ে গেছেন কি হিসাবে? বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তাকে প্রোটেকশন দিয়ে তার প্রোটোকল অনুসারে রাষ্ট্রীয় বাহনে দেশের বাইরে নিয়ে গেছেন এবং সেখানে তিনি অবস্থান করছেন। কাজী বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ তো আদৌ আসে না। শেখ হাসিনা তো বন্দী না, তিনি গেছেন বন্দিও পড়ে না, তিনি পালিয়ে যাননি। তাকে তার প্রাইম মিনিস্টারের প্রোটোকলে তিনি দেশের বাইরে গেছেন, তার প্রোটেকশনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা তার নিরাপত্তার প্রশ্নে তাকে বাইরে নিয়ে গেছে। কাজে এখানে এক্সট্রাডিশনের তো প্রশ্নই ওঠে না, এই আলোচনাটাই আসে না এখানে। তিনি সেখানে আছেন অতিথি হিসাবে এবং হাই লেভেল অতিথি হিসাবে আছেন। কাজে ওনাকে এই জাতীয় আলাপ আলোচনার ভিতরে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না, ওই জাতীয় অবস্থানেই তিনি না। আপনার আইনজীবী, আমরা তো দীর্ঘদিন ধরে আপনাকে দেখি, চিনি এবং দর্শকদের সঙ্গে আরেকটু শেয়ার করি। আপনি শুধু আইনজীবী না, আইনাঙ্গনের সাংবাদিকও ছিলেন, আপনি সাংবাদিকতা করতেন আপনি। এবং এই জায়গাটায় ধরেন উনাকে অতিথি হিসাবে তারা অ্যাকসেপ্ট করেছেন, বাংলাদেশ থেকে তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ সামরিক যানে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের প্রথম সিদ্ধান্ত যেটা, তাকে যখন পাসপোর্টটা তার বাতিল করা হয়, বাতিল করার সাথে সাথে তাকে কিন্তু রাষ্ট্রবিহীন করে দেওয়া হয়। পাসপোর্টটা তো বিদেশে আমার আইডেন্টিটি, আমি একটা দেশের পাসপোর্ট হোল্ডার, আমি ওই দেশের নাগরিক। তারা পাসপোর্টটা বাতিল করে প্রথম রাষ্ট্রবিহীন নাগরিক করলো। দ্বিতীয় হচ্ছে তাকে দিল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড যখন একজনকে দেয়া হয়, সেটা অস্ট্রেলিয়াতে হোক, ভারতেই হোক, কেউ তো মৃত্যুর মুখে তার অতিথিকে ঠেলে দিতে পারেন, সেটাই তো, তাই তো? আমি একটু কারেকশন করি আপনাকে। পাসপোর্ট বাতিল আওয়ামী লীগের অনেক নেতা কর্মী, এমপি, মন্ত্রীদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অনেকেই দেশের ভিতর আছেন পাসপোর্ট কখনো নেই। পাসপোর্ট না থাকলেই তিনি রাষ্ট্রবিহীন হয়ে যান না। আর একজন নাগরিকের নাগরিকত্ব এত সস্তা বিষয় না। শেখ হাসিনার নাগরিকত্ব নিয়ে কোনো কোশ্চেনের অবকাশ নাই। হি ইজ ভেরি মাচ সিটিজেন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাকে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এটা সারা দুনিয়া জানে, এটা সাজানো বানোয়াট একটা মোকারি পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়ালের মাধ্যমে করা হয়েছে। কাজে এইটা নিয়ে তাকে আরেকটা বিষয় হলো, তিনি যদি কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করতেন যে আমি আমার দেশে নিরাপদ না, তখন সেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কি দেবে না এই বিষয়টা তারা চিন্তা ভাবনা করবে কি করবে না, এটা একটা বিষয়। উনি তো রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি রাষ্ট্রীয় অতিথি হিসাবে সেখানে গেছেন। কাজেই যে মুহূর্তে দৃশ্যমান হয় যে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, সেই মুহূর্তে তার দেশে ফেরা নির্ভর করছে তার রাজনৈতিক কর্মসূচির উপরে, দেশের মানুষের ডিমান্ডের উপরে। দেশের মানুষ এখন ডিমান্ড করছেন যে আমাদের দেশে পিস, প্রায়োরিটি, ডেভেলপমেন্ট সমস্ত কিছুর জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। এরকম বঙ্গবন্ধুর তো মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ছিল, তিনিও তো দেশে ফিরে আসছেন। বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার বাংলাদেশে ঢুকেছে, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাকে কি জেলে নেওয়া হয়েছে? তার ফাঁসির রায় কি কার্যকর করা হয়েছে? এই সরকার আছে তো ইউনূস সরকারের ধারাবাহিকতায়, সেই প্রশাসনই তো রয়েছে। বাচ্চু রাজাকার ৭১-এর ডাইরেক্ট স্বাধীনতা যুদ্ধে অপরাধের অপরাধী হিসাবে ইন ডিউ প্রসেস অফ ল কনভিক্টেড হয়েছিলেন, ডেথ সেন্টেন্স হয়েছিল। তিনি দেশে ঢুকলেন কিভাবে? ঢোকার পর তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে কি কাস্টডিতে নেওয়া হয়েছে? এই অনেক প্রশ্নই সামনে চলে আসছে এবং আছে। কাজে শেখ হাসিনা
ওই ওনাদের চাওয়া অনুযায়ী এক্সট্রাডিশন মানে মিউচুয়াল এগ্রিমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা শেখ হাসিনার ক্ষেত্রে আদৌ প্রযোজ্য না। শেখ হাসিনা বন্দী না, তিনি বন্দি বিনিময় চুক্তির আওতাভুক্ত হবেন না। আর খুব স্বাভাবিক, তিনি যে বন্দি না, তার জীবনযাপনটাই, একটা বন্দি মানুষ তো এইভাবে টেলিফোন হাতে নিয়ে অনলাইনে সারাক্ষণ সংযুক্ত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে না। বন্দি মানুষ, এটা মুক্ত মানুষ, একটা আপনার মুক্ত মনে মানুষ আছে হতে পারে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পিএলওর সরকার ছিল, ফিলিস্তিনি ইয়াসির আরাফাতের। পৃথিবীর অনেক দেশে প্রবাসী সরকার থাকে। আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তিনি গভর্নমেন্ট ইন এক্সাইলও তো বলতে পারতেন। বলতে পারলে কারু ক্ষমতা ছিল না এটাকে ডিনাই করা, কারণ কনস্টিটিউশনালি শি ওয়াজ ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। কিন্তু তিনি হয়তো দেশের অস্থিতিশীলতা, অশান্তি বা অভ্যন্তরীণ কোনো গৃহ বিবাদ হবে এর জাতীয় বিষয়কে হয়তো বিবেচনা করে থাকতে পারেন। না হলে উনি যদি ক্লেম করতেন যে স্টিল আই এম প্রাইম মিনিস্টার, আমার ক্যাবিনেট আছে, গভর্নমেন্ট ইন এক্সাইল, কি করতেন? কিছুই করার ছিল না। কাজে ওনাকে বন্দি বিনিময় চুক্তি টুক্তি এইসব তত্ত্ব যারা জ্ঞান বিতরণ করে, আবার কেউ কেউ লয়ের ব্যাখ্যা দেয়, পলিটিক্যাল পারসেপশন থেকে লয়ের ব্যাখ্যা দেওয়া যায় না। ল ইজ ল, এটাকে নিজের মনের মাধুরী মিশায়ে ব্যাখ্যা দেওয়া যায় না। এবং ভারতে তো এই মুহূর্তে এমন একটা নজিরও আছে, যেমন দালাই লামা, দালাই লামার কিন্তু সরকার আছে কিন্তু ভারতে। আমি তো সেটা বললাম যে ওখানে শুধু না, পৃথিবীর অনেক দেশেই এরকম আছে। কাজে ভারত একটা বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ভারত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময় মর্যাদা দেয়। 1971 সনে আমাদের কোটি মানুষের আশ্রয় দেওয়া, মহান মুক্তিযুদ্ধে তাদের বিশাল অবদান সহ ভারতের সেই ঐতিহ্যটা আছে। আজ আর শেখ হাসিনা কোনোভাবে শরণার্থী না, রাজনৈতিক আশ্রয় প্রার্থী না, বন্দী না। কাজে এই চ্যাপ্টারটাই আলোচনার বাইরে। একজনের প্রশ্ন ছিল, আমি আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে দিই ওনাকে। উনি চাচ্ছিলেন ওইখানকার আপনাদের সাক্ষাতের কোনো ছবি দেওয়ার জন্য। ওইখানে যারা গিয়েছেন তারা মোবাইল ফোনও নিতে পারেন না, ছবি তোলা তো তার নিরাপত্তার কারণে এগুলা মেনটেন করা হয়েছে, তাই তো? সঠিক, কোনো মোবাইল ইলেকট্রনিক সামগ্রী কিছুই নিতে দেওয়া হয় না, কারণ শেখ হাসিনার জীবনের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় এতটা গুরুত্বপূর্ণ অতিথি তিনি যে ওই লেভেলের অতিথির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রোটোকল অনুযায়ী যেটা করতে হয় সেটা করা হয়। সেই জন্য ওখানে কেউ কোনো ছবি তুলতে পারেন না। ডিসেম্বরের মাঝামাঝি সময় না প্রথম দিকে, আপনাদের কি মনে হয়? দেখুন, উনি আমাদের সুপ্রিম কমান্ডার, ওনার রণকৌশল আছে, উনি সেই কৌশল অনুযায়ী সিদ্ধান্ত দেবেন। আমরা হয়তো তার কিছু পূর্বে জানতে পারবো, এবং আমার বিশ্বাস আমি সহ আমরা যারা বাইরে আছি সবাই ইনশাল্লাহ শেখ হাসিনার সঙ্গে আমাদের অথবা তার পূর্বে বা তিনি যেভাবে বলেন সেভাবে আমরা দেশে ফিরে যাব। প্রথমে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমরা জেনোসাইড বলতে, জেনোসাইডটা প্রথমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের একটা অংশ। প্রথমে এটা একটু জেনে রাখা ভালো। আমি কয়েকটা একটু আইনি বোঝাপড়ার মধ্য দিয়ে যাই, তাহলে দর্শক একটু ঋদ্ধ হতে পারেন। সংক্ষেপে সেটা হচ্ছে যে 1945 এর পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবী যখন এই যুদ্ধের দামামার মধ্য দিয়ে, এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছে, তখন ওই যুদ্ধবাজদের বিচারের প্রয়োজনীয়তা দেখা দিল। তো সেই সময় দেখা গেল যে ধরেন এক একজন এক এক জায়গাতে এক এক দেশে অপরাধটা সংঘটিত করেছে, বা প্রাইমা ফেসি, যেটাকে আমরা আইনের ভাষাতে বলি আপাত দৃষ্টিতে সেটাকে অপরাধ মনে হয়, সেসব অপরাধগুলো আপাত দৃষ্টিতে এক একটা এক এক জায়গাতে গঠিত হলো। বিচার কোথায় হবে, কিভাবে হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনাও দেখা দিল। আপনি জানেন যে জার্মানিতে তখন নুরেমবার্গ ট্রায়াল হয়, ওই একই টাইম ফ্রেমের ভেতর আপনার টোকিও ট্রাইব্যুনাল হয়, এরকম ট্রাইব্যুনাল গুলো হয়। এবং পরবর্তী কয়েক বছর পরে, তারও প্রায় 10-11 বছর পরে, আপনার ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন অ্যাকিউজড আমি বলবো, তখনও তিনি অপরাধ প্রমাণিত হয়নি। আইকম্যান, অ্যাডলফ আইকম্যান, তাকে আর্জেন্টিনা থেকে নিয়ে এসে তখন প্যালেস্টাইনে প্যালেস্টাইন তো না, ইসরায়েলে বিচার শুরু হয়।
সেগুলো নিয়েও তখন নানান ধরনের কথাবার্তা হয়েছিল, যে অপরাধ হয়েছিল 1945 সালে, সেই সময় তো ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই ছিল না, তাহলে ইসরায়েল রাষ্ট্র 1966 সালে গঠিত হওয়ার পরে এই বিচার কিভাবে হতে পারে আগে। তো এগুলো অনেক প্রশ্ন, নানান রকমের ডিফেন্স এন্ড এভরিথিং, সেগুলোর জায়গাটা থেকে একটা ধরেন লিগ্যাল নর্মস আসলো। সেটা হচ্ছে এমন যে এমন কিছু অপরাধ পৃথিবীতে সূচিত করা হলো যেসব অপরাধগুলোর আসলে কোনো দেশ থাকবে না, কোনো একটা ভূখণ্ডে এগুলোকে আবদ্ধ করে রাখা যাবে না। যেমন ধরেন লেটস সে কোনো একজন পকেটমার বা একজন ছিনতাইকারী, তিনি ধরা যাক যে XYZ থেকে গিয়ে ABC কান্ট্রিতে চলে গেল। XYZ এ অপরাধটা করেছে, ABC কান্ট্রিতে যাওয়ার পরে তার বিচার করাটা সম্ভব হবে না, কারণ ক্রাইমটা সে করেছে অন্য দেশে, গিয়ে আশ্রয় নিয়েছে অন্য দেশে। এক দেশের সাথে আরেক দেশের যদি বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকে, বিচার আচার হয়, তখন তাকে ট্রান্সফারের ব্যাপারটা আসতে পারে, কিন্তু যেই দেশে গিয়ে সে আশ্রয় নিয়েছে সেই দেশ তার বিচার করতে পারবে না। কিন্তু এগুলো হচ্ছে নর্মাল ক্রিমিনাল লর হিসাবটা। কিন্তু সারা বিশ্ব কিছু অপরাধকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর আন্ডারে তারা নিয়ে গেল, যেগুলোর কোনো দেশ নাই। অর্থাৎ এক দেশে যদি অপরাধটা করে, ওই অপরাধটার বিচারই সে যদি গিয়ে অন্য একটা দেশে পালায়, তাহলে তার বিচারটা ওই দেশের হতে পারে। বুঝতে পারছেন? যেমন একটা উদাহরণ আমি আপনাকে দেই, যেমন রুয়ান্ডাতে মুনায়েনজা নামে এক লোক, সে অ্যাকিউজ ছিল রুয়ান্ডা গণহত্যাতে, তার ব্যাপারে অভিযোগ ছিল। সে কানাডাতে গিয়ে পালিয়েছিল। কানাডা সরকার 2000 সালে, আমি ভুল না করে থাকলে, কানাডারই নিজস্ব যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, তাদের যে নিজস্ব আইনটা আছে, সেই আইনের অধীনেই ওই রুয়ান্ডাতে করা অপরাধের বিচারটা কানাডাতে শুরু হলো। রফিক সেরিক মনে হয় অপরাধটা করেছে বসনিয়া হার্জেগোভিনাতে, তার বিচারটা সম্ভবত সুইডেন বা নরওয়েতে এরকম কোন একটা কান্ট্রিতে হয়েছে। বা মানে সোজা কথা হচ্ছে যে বসনিয়াতে অপরাধ করেছে, অপরাধটা স্ক্যান্ডিনেভিয়ান কোন একটা কান্ট্রিতে হয়েছে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। রফিক সেরিক নামটা, রাফিক RAFIQ দিলে রফিক সেরিকের বিচারের সম্পর্কে আপনি একটা তথ্য পাবেন। তাহলে এই অপরাধগুলো কি কি অপরাধ? সেই অপরাধগুলোর মধ্যে জেনোসাইড রয়েছে, গণহত্যা, যেটাকে আমরা বাংলাতে আসলে গণহত্যা বলি। জেনোসাইডের বাংলাটা আসলে গণহত্যা হয়তো না, জেনোসাইডের একটা গণহত্যা নয় আমরা মনে করি আর কি এটা, কিন্তু বাংলাটা খানিকটা ডিফারেন্ট আসলে। মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, টেরোরিজম, যুদ্ধাপরাধ, এগুলো সবগুলোই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে। তো এগুলো নিয়ে অনেকের কনফিউশন আছে নানান ধরনের, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যতগুলো অপরাধের নাম বললাম সেগুলো সবই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর আন্ডারে। যার ব্যাপারে যেইটা যাবে তার ব্যাপারে সেই বিচারটা হবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে। আমি এটা কেন একটা ছোটখাটো একটা টিপস বা ইনফরমেশন দিয়ে রাখলাম, যাতে করে দর্শকদের বুঝতে সুবিধা হয়। এখন বাংলাদেশে গত 2 বছরে যা সংঘটিত হয়েছে সেগুলো কি গণহত্যা বলা যেতে পারে? সংক্ষেপে, ইন সাম কনটেক্সট, কিছু কিছু অপরাধকে গণহত্যা বলা যেতে পারে, কিছু কিছু অপরাধকে আপনি মানবতা বিরোধী অপরাধ বলতে পারেন। আমাকে যদি ড্রাফটিং করতে দেওয়া হয়, চার্জ গঠন করতে দেওয়া হয়, তাহলে আমি মূলত এই দুটা দিকের দিকে যাব। কোনগুলোকে আমি গণহত্যা বলবো, মানে গণহত্যা বলতে আমি কোনগুলোকে জেনোসাইড বলতে পারি আর কি। ওয়ার ক্রাইমটা আমি এই ক্ষেত্রে আনবো না। আমি জেনোসাইড কোনটাতে আমি বলতে পারি, সেটাতে বলতে পারি ধরেন কোনো এথনিক গ্রুপের উপরে খুবই সুনির্দিষ্টভাবে আক্রমণ করলেন, কোন রেশিয়াল গ্রুপের উপর আক্রমণ করলেন, কোন রিলিজিয়াস গ্রুপের উপর আক্রমণ করলেন। যেমন ধরেন হিন্দু ধর্মের ব্যক্তিদেরকে যে অত্যাচারটা হলো, শুধুমাত্র তিনি হিন্দু বলে বা তার ধর্মের লোক বলে, যেটা গত 2 বছরে দেখেছি, জীবন্ত পুড়িয়ে ফেলা, মেরে ফেলা, তাকে হত্যার উদ্দেশ্যে টর্চার করা, মানে নানান ধরনের যে অপরাধগুলো দেখেছি, রেশিয়াল, এথনিক, পার্টিকুলার কোনো সোশ্যাল গ্রুপ না, পার্টিকুলার কোনো গ্রুপ বা এই ধরনের, সেই সব ক্ষেত্রে আপনি জেনোসাইডের প্রসঙ্গটা আনতে পারেন চার্জ গঠনের সময়। ইন্টেনশনের উপর অবশ্য অনেক কিছু ডিপেন্ড করবে যে যিনি এই অপরাধটা সংগঠিত করেছেন। আবার মানবতা বিরোধী অপরাধের চার্জ আপনি আনতে ফ্রেম করতে পারেন যদি আপনি এমন ধরনের কোনো অপরাধ করেন যেখানে ধরেন কোনো পলিটিক্যাল গ্রুপের উপর আপনি অত্যাচার করছেন, ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক,
এই দুটো ক্রাইটেরিয়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে বলে, যেটাকে আপনার এখন ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক কিলিং হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া সেগুলো আইনে সূচিত রয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে রাজাকারদের, সেখানে নানান ধরনের প্রেসিডেন্ট সেট হয়েছে। সেসব জায়গাতে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক কিলিং এর সংজ্ঞাগুলো এসেছে রায়ের মধ্যে। ফলে এগুলো এমন ধরনের নথি তৈরি করেছে যে আপনি ওগুলোর থেকে সংজ্ঞা নিয়ে হয়ে যাওয়ার যে অপরাধগুলো হয়েছে গত 2 বছরে সেগুলোকে আপনি সূচিত করতে পারেন। ফলে আপনি যে আমাকে স্পেসিফিক প্রশ্ন করেছেন সেটার উত্তর হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, বা আমি যদি আরেকটু বড় আকারে যাই, যে গত 2 বছরে এই টোকাই এই জঙ্গিদের মাধ্যমে যে অপরাধগুলো সূচিত হয়েছে প্রাইমা ফেসি, সেগুলোকে আমি বলতে পারি সেগুলো দুটো ব্রড ক্যাটাগরিতে ফেলতে পারি। জেনোসাইডে আমি ফেলতে পারি, সেটা লিগাল যেই ডেফিনেশন গুলো আছে সেগুলোকে আমি যদি বিশ্লেষণ করি, এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই দুটো বড় ব্যানারে বা বড় জায়গাতে আমি ফেলতে পারি বলে এটা আমার মতামত। রাইট। আপনার এই প্রশ্নটা আমাকে একটা জিনিস রিমাইন্ড করে দিচ্ছে, আমি জানি না যে আপনার মনে আছে কিনা, যখন জুলাইয়ের মেহেমটা সহিংসতাটা চলছিল তখন আমাদের তৎকালীন বলবো কি এখনো আমি বলবো যে তথ্যমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন আন্তর্জাতিক মিডিয়াতে। তখন উনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আজকের দিনে এসে কিন্তু এই যে তাদেরকে ড্রাগ দেওয়া হয়েছে, করা হয়েছে, সেগুলো কিভাবে সামনে এসেছে আমি সেটা বলছি। বাট শুরুতে আপনি যে টোকাই প্রসঙ্গটা তুললেন, আমার মনে হয় আমার তরফ থেকে একটা জিনিসের একটু ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে। অনেকেই মনে করে যে টোকাই যারা তারা তো নিঃস্ব, বা টোকাই যারা তাদের তো অর্থনৈতিকভাবে তারা তো সহায় সম্বলহীন, তো আমি কি আসলে ওই টোকাই কি এই টোকাই কিনা, এটা অনেকে প্রশ্ন করে। বা ফাইন্যান্সিয়াল যেই শ্রেণী ভাগ রয়েছে, বৈষম্যের যে ভাগটা রয়েছে, সেটাকে কি আমি তাচ্ছিল্য করি কিনা। উত্তর হচ্ছে একেবারেই তা নয়। এটা একটু বলা, যেমন অনেকে বলে যে ফকিন্নির পোলা, আপনি শুনবেন কিন্তু অনেকেই মনে করে যে এটা মনে হয় অর্থনৈতিক বৈষম্যের জায়গা থেকে বলছে, অর্থাৎ তার আছে তার নেই সেই জায়গা থেকে বলা। আসলে ব্যাপারটা না। দিনহীন ভাবে যে চিন্তা করে, যার চিন্তার বৈকল্য আছে, মূলত ওই জায়গাটা থেকে বলা হয়। যদিও এটাকে একটা অর্থনৈতিক বিন্যাসে অনেকে এটাকে স্ট্রাকচার একটা ওয়ে দেওয়ার চেষ্টা করে, বাট আমি যে জায়গা থেকে বলি সেটার একটা মিশ্রণের জায়গা আছে, দুটোরই বাস্তবতা রয়েছে। এক হচ্ছে বাংলাদেশে যারা পথশিশু রয়েছে এদের একটা বড় অংশকে সেই সময় কাজে লাগানো হয়েছিল, যেটা ধরেন আমি এখন আপনাকে যে কথাটা বলছি বা এই যে তথ্যটা দিলাম, এই তথ্যটা গত 2 বছরে আপনি অসংখ্যবার দেখেছেন যে ব্রিজের নিচে যেসব শিশুরা থাকে, ড্যান্ডি যারা নেয় বা যারা হয়তো বা বৈষম্যেরই শিকার সমাজে, তাদেরকে মগজ ধোলাই করা হয়েছিল। এবং তাদেরকে যেমন করাইল বস্তিতে, আর কারণ হচ্ছে যে ওই জায়গাতে নির্বাচনী আসন কিন্তু হচ্ছে মোহাম্মদ আরাফাত ভাইয়ের, তিনি আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাতে তখন বলেছিল যে আমাকে তো অনেকেই সমালোচনা করেছে, কিন্তু আমার কাছে পার্টিকুলার তথ্য ছিল যে করাইল বস্তিতে এই যে যারা আপনার দিনহীন ভাবে ঘুরে বেরিয়েছে বা ঘুরে বেড়াতো বাংলাদেশে, এক ধরনের পথশিশু যারা ছিল, তাদেরকে নানানভাবে ডিরেল করা হয়েছে। এখানে একটা করুণ আর্তি রয়েছে যে যারা অর্থনৈতিকভাবে বৈষম্যে ভোগান্তির মধ্যে ছিল, তাদের ওই বৈষম্যের সুযোগ নিয়ে একদল এই কাজটা করেছে। বাট আমি কি শুধু এই অংশকে যে টোকাই বলা হয় পথশিশু, সেইটা নিয়ে কি এদেরকে টোকাই বলি না। আমি আসলে টোকাইটা বলি হচ্ছে এদের চিন্তার বৈকল্য, চিন্তার দিনহীন নিঃস্বতার জায়গা থেকে। এটা একটু ক্লিয়ার করি। ফলে এটাও ঠিক যে লিটারেলি যাদেরকে আমরা টোকাই মনে করি তারা তো ছিলই, আর চিন্তার জায়গা থেকে যাদের এই দিনহীন নয়, যারা নিঃস্ব নয়, যারা অর্থনৈতিকভাবে সহায় সম্বলীন নয়, মূলত তারাই তো অপারেটিং সিস্টেমে কাজে ছিল। ফলে এদের চিন্তার বৈকল্যকে আমি আসলে টোকাই বলে অভিহিত করি। এটা একটু জেনে রাখা ভালো। ড্রাগ দিয়েছে কিনা এটা ছিল মেইন প্রশ্ন। উত্তর হচ্ছে ইয়েস, এবং আমি এদেরকে ড্রাগ সাপ্লাই দেওয়া হয়েছিল। এবং আবু সাইদকে ড্রাগ সাপ্লাই দেওয়া হয়েছিল, এইটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। আমার মনে আছে, আমি মনে হয় ছাত্রলীগের একটা ছেলে আছে ওই অঞ্চলের, রংপুরের পোমেল বড়ুয়া, পোমেলকে আমি এই প্রশ্নটা করেছিলাম। পোমেল আমাকে বেশ কিছু
আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না যে ড্রাগ বিষয়ে তার সাথে আমার কথা হয়েছে কিনা, বাট একটা কথা সে বলেছিল যে আবু সাইদ প্রচন্ড উত্তেজিত ছিল। তাকে আগের দিন রাত্রে প্রায় ছোট ছোট 300 ফ্ল্যাগ দেওয়া হয়, 300 মতো ফ্ল্যাগ দেওয়া হয়, স্টিক দেওয়া হয়, লাঠি দেওয়া হয়। অর্থাৎ আবু সাইদ যে হঠাৎ করে ওইখানে এসেছে এমনটাও নয়। এবং আমাকে মার বলে হনুমানের মতো যে 2 হাত দিয়ে এরকম করছিল, ওরাং ওটাং যেটাকে আমরা বলি আর কি, ওইটাও যে তার অস্বাভাবিক আচরণ, সেটাও আমি যতদূর মনে করতে পারি পোমেলকে মনে হয় আমি প্রশ্নটা করেছিলাম যে একে কি ড্রাগ দেওয়া হয়েছিল কিনা। আপনি নিশ্চয়ই এই 2 বছর পরে এসে এটা নিয়ে মনে হয় আমার অন্তত পক্ষে সন্দেহ নাই, আমি জানি না আপনার সন্দেহ আছে কিনা, যে এদেরকে ড্রাগ দেওয়া হয়েছিল। এদেরকে যেমন ধরেন লেটস সে বাংলাদেশে বলা হয়ে থাকে যে যারা পথশিশু এদেরকে আপনি 10 টাকা দিলে ভোজালে দিয়ে মানুষ খুন করে চলে আসতে পারবে, ডান্ডি কিনার টাকা দিলে করে দিয়ে আসতে হবে। এখানে একটা করুণ আর্তি রয়েছে বটে, বাট অপরাধ তো অপরাধী। উত্তর হচ্ছে ইয়েস, ড্রাগ দেওয়া হয়েছিল। এবং একই সাথে আমি কোন অর্থে টোকাই বলি সেটাও আমি ক্লারিফিকেশনটা দিলাম। না, আমি আপনার প্রশ্ন বুঝেছি। আপনি কোন জায়গাটাতে আলোচনাটা চাচ্ছেন, আমার ধারণা আমি বুঝতে ভুল হয়নি, আমি বলছি সে কথা। কিন্তু আমার কিছু জায়গাতে যখন আমি আলোচনা করি, আমার কিছু ধরেন গ্রামাটিক্যালি আমি খুবই কারেক্ট থাকার চেষ্টা করি আসলে। সেই জায়গা থেকে আমি হাফিজকে আপনার স্পিকার বলতে খুবই নারাজ। হ্যাঁ, আমি দখলদার বাহিনী বলতে পারি। যেমন ধরেন মুক্তিযুদ্ধের সময় দখলদার বাহিনীর সরকার ছিল হেটা মালেক, যাকে বলা হতো ডাক্তার মালেক। জানেন যে পরবর্তী তার বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে হয়েছে। আপনি জানেন যে পিডিবি জামাত ইসলামের তখন মন্ত্রীও হয়েছে, উপনির্বাচনও সেখানে অনুষ্ঠিত হয়েছে, ইউ নো ইট। সো একইভাবে এই মুহূর্তে আমি হাফিজকে স্পিকার বলতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আমি দখলদার বাহিনীর বলতে পারি বা অবৈধ বলতে পারি। আপনাকে আরেকটা তথ্য আমি এর মধ্যে দিয়ে রাখি। আমি জানি না যে আপনি এই তথ্যটা জানেন কিনা, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হওয়ার আগে এই হাফিজউদ্দিন, হ্যাঁ, এই হাফিজউদ্দিন কিন্তু এই হত্যাকাণ্ডের একজন ব্যক্তি হিসেবে সেই গ্রুপে ছিল। পরবর্তীকালে সে অপারেট করেনি। আচ্ছা, তথ্যসূত্র হচ্ছে অ্যান্থনি মাসকারেনাসের বইতে আপনি এই তথ্যটা পাবেন। ওখানে দাবি করা হয়েছে, ওই জায়গাতে দাবি করা হয়েছে। এবং সেখানে আমি কর্নেল ফারুক, বঙ্গবন্ধুর অন্যতম খুনি কর্নেল ফারুক এবং রশিদ, তাদের নানাবিধ সাক্ষাৎকারে স্কোয়াড্রন লিডার লিয়াকত সহ হাফিজের নাম আমি অনেকবার পেয়েছি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মিশনে এই লোকটা প্রাথমিকভাবে ছিল। পরবর্তী সময় সে কেন সরে আসে, কি সরে আসে, সেটা অন্য আলাপ। এই তথ্যটা আমার মনে হয় দর্শকদেরকে দিয়ে রাখা ভালো। ফলে বুঝতেই পারছেন যে এই লোকটার শেপ আমার কাছে ঠিক কেমন বা কি ধরনের। আচ্ছা, আমি যখন আপনাকে ইনফরমেশনটা দিলাম, এবার আমি আসি হচ্ছে যে এই যে তীব্র কন্ট্রাডিকশনের আলাপটা আপনি তুলেছেন সেই জায়গাতে, যে আমেরিকা যাকে মেরে ফেলেছে তার নামাজের জানাজা পড়তে যাচ্ছে, আবার আমেরিকার হেল্পেই ধরেন এই দখলদার বাহিনী চলছে। আবার তারাই আপনার দক্ষিণ প্লাজাতে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে সেখানে ককাস গঠিত হয়েছে, যাদের খুবই চিহ্নিত মুখ আর কি, যাদেরকে একেবারে আমেরিকার রেজিস্টার্ড দালাল আপনি বলতে পারেন আর কি। কারণ নর্মালি তো এদের চেহারা চেনা যায় না, কে ককাসে আছে, আন্দালিব রহমান, পার্থ, হুম্মাম কাদের থেকে শুরু করে, মানে এক একজনের ডেজিগনেশন যদি আপনি লক্ষ্য করেন আর কি, যে এক একজনের বাবার পরিচয়, পিতৃ পরিচয়। কেউ হয়তো বা ধরেন যার বাবা চিনি চুরির বা চিনি কেলেঙ্কারির মামলাতে আছে, সে যে লোকটির বাবা ৭১-এর অপরাধের জন্য মৃত্যুদণ্ড পেয়েছে, হুম্মাম কাদের, এরকম আপনি লোকগুলোকে দেখতে পাবেন, জামাত ইসলামী এদেরকে। কিন্তু আপনাকে একটা জিনিস বোঝাপড়ার একটা ব্যাপার আছে বলে আমার কাছে মনে হয়। আমি আপনাকে এই তথ্যটা দিয়ে রাখলে তখন আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, আপনি যদি এইটা মনে করেন যে এটা বিএনপির অনুমতি নিয়ে করেছে বা অনুমতির ব্যাপার এখানে ছিল, তাহলে আপনি ভুল করছেন। আমার কাছে মনে হয় ভুল করছেন। কেন ভুল করছেন? কারণ এই ককাসটা মূলত ধরেন খুবই প্রো আমেরিকান জামাতিদেরকে নিয়ে, জামাতি মিশ্রণ, যাদেরকে আপনি বিএনপি বলতে পারেন। আপনি অনেকে হয়তো বিএনপির ব্যানারে এমপি হতে দেখেছেন বটে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির ব্যানারে এমপি হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক জীবনকে বিশ্লেষণ করলে তাকে আমি বিএনপির এমপি মনে করি না। ঠিক আছে, সে যদি ধরেন মানে তার যে প্রভাব প্রতিপত্তির যদি কথা বলেন বা তার অস্ত্র,
তার ক্যাডার বাহিনী, তাহলে বিএনপির সমর্থন ছাড়াও সে ইলেকশন করেছে। যেমন মুসলিম লীগে তার পোস্টারের মধ্যে সে কখনো খালেদা জিয়া বা জিয়া রহমানের ছবি দিত না, সে তার বাবার ছবি দিত, আপনি সেটা জানেন, এবং উর্দুতেও সে পোস্টার ছাপাতো, এটা আপনি হয়তো জেনে থাকবেন। সো আলটিমেটলি যেটা হয়েছে যে যাদেরকে আপনি দেখছেন এদের রাজনৈতিক, যেমন আপনি আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির পরিচয় থাকলে, জাতীয় পার্টি কি এক দল এক নেতা, ওর দলে তো ওই নেতা, হ্যাঁ ওখানে তার, আপনি কারণ জানেন যে বিজেপি বা বিজেপি মঞ্জু, ওর দলের সাধারণ সম্পাদক কে, সভাপতি কে, বা ও যদি চেয়ারম্যান হয় তাহলে ভাইস চেয়ারম্যান কে, আপনি ভাইস চেয়ারম্যানের নাম জানেন? না। মানে পার্থর যে বিজেপি মঞ্জু, সেই বিজেপি মঞ্জুর ও চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানের নাম আপনি জানেন? সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, আপনি এদের নাম কখনো শুনিনি নাই, এদের এই জীবনে কোনোদিন কোনো কাউন্সিল হয়েছে আপনি শোনেন নাই। তারপর আরেকটা মেয়ে আছে তুলি, যে বলে যে তার ভাইকে গুম করা হয়েছে, তার ভাই ফেরত আসেনি, তাকেও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্জিয়া নামে একটা মেয়েকে করা হয়েছে জামাতের, সেই মেয়েটা জামাত করে, তাকে আমি ভুল না করে থাকলে। এইভাবে আপনি প্রত্যেকের নাম যদি ওখানে আপনি দেখেন, প্রত্যেকের চেহারা যদি দেখেন, খুবই মার্কা মারা, অর্থাৎ খুবই প্রো আমেরিকান, সিআইএ লিঙ্কড যাদের আছে, বা গোয়েন্দা সংস্থার সাথে যারা গোয়েন্দা সংস্থার খুবই তত্ত্বাবধানে বা ডিরেকশনে কাজ করে, এদেরকে আপনি এখানে দেখেছেন। সো এইটাকে আমি একদিকে কন্ট্রাডিকশন বলি না, আমার কাছে মনে হয় এটা হওয়ারই কথা ছিল। আচ্ছা, কারণ দেখেন যে ডিলটা আমার কাছে মনে হয়েছে এমন যে ইরানের এই পুরো জানাজাতে যদি না যায়, তাহলে বাংলাদেশের ধর্মীয় সেন্টিমেন্ট থেকে এক ধরনের প্রশ্ন আসবে, যেটা আবার আমেরিকা কিন্তু রেকগনাইজ করে। ফলে আমেরিকা ধরেন এই অনুমতি দিয়েও থাকতে পারে যে ঠিক আছে, যেহেতু ধর্মীয় রেকগনাইজ, বড় বৃহৎ একটা জনগণ তোমাদের বিরুদ্ধে যেতে পারে, এটা কিন্তু আমেরিকারই ক্ষতি তাতে করে, ফলে আমেরিকা এই অনুমতি দিতেও পারে, সেটা নিয়ে আমি ফলে ওই আমেরিকার গ্রিন সিগন্যালেই গেছে। আমেরিকা তো আমেরিকার কাজ করে ফেলেছে খোমেনিকে হত্যা করবার মধ্য দিয়ে। ফলে আমার কাছে মনে হয় এটা একটা বোঝাপড়ার অংশ, রাদার দেন আপনাকে এটাকে যদি কন্ট্রাডিকশন প্রাইমা ফেসি, যেটাকে আমরা আইনের ভাষাতে বলি, বা যেটা ভালো বাংলা হতে পারে, আপাত দৃষ্টিতে এক ধরনের কন্ট্রাডিকশন মনে হলেও আমার কাছে মনে হয় যে ইটস এ পার্ট অফ এ ডিল। সো এটা নিজস্ব বোঝাপড়ার একটা অংশ হিসেবে হয়েছে। আদারওয়াইজ বিএনপি হচ্ছে ধরেন এক ধরনের কচুরি পানার মতো, আমেরিকার কাউকে বসানো প্রয়োজন, ঠিক সেই বসানোর প্রয়োজনে যদি আপনি বিএনপিকে ধরেন, তাহলে আমেরিকার আসলে ওইটা একটা ডিলের অংশ, আসলে অন্য কিছু না। আমি এটাকে কন্ট্রাডিকশন খুব একটা বলতে রাজি না। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা, এই ঘোষণার উপরে এই মুহূর্তে বাংলাদেশে অন্য কোনো খবর নেই। বাংলাদেশের রাজপথে আমি যখন আজকের এই অনুষ্ঠান করছি, ঠিক সেই সময়টাতে জেএনজি এইচএসসি যারা পরীক্ষা দিলেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিলেন, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো ঢাকা শহর কার্যত অচল করে রেখেছেন। রাজপথে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হচ্ছে, তারপর গাড়ি ভাঙচুর হচ্ছে, আরও নানা রকম ঘটনা ঘটছে। এরই মধ্যে আবার প্রধানমন্ত্রী আজকে একটি অনুষ্ঠান করেছেন শিক্ষামন্ত্রীকে নিয়ে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিষয়টির যে রাজনৈতিক সমাধান, সেই রাজনৈতিক সমাধান হয়তো সরকার চাচ্ছে না। এ কারণে যখন রাজপথে যে বিষয়টি নিয়ে আন্দোলন হচ্ছে এবং যে মুখটি দেশের সেই প্রায় 20 লাখ ছাত্রছাত্রী, তার সঙ্গে যে অভিভাবক মিলে কয়েক কোটি মানুষ যে মুখটির বিরুদ্ধে বিষোদ্গার করছে, ঠিক সেই মুখটিকে নিয়ে প্রধানমন্ত্রী যখন আজকের দিনে অনুষ্ঠান, যদিও সেটা পূর্ব নির্ধারিত, করছেন, ইট মিনস শিক্ষামন্ত্রীর উপর প্রধানমন্ত্রীর যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটি অবিচল। এই কারণে যারা একটু বাঁকা চিন্তা করেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন আছেন, তারা বলার চেষ্টা করছেন যে এই যে রাজপথে যা কিছু হচ্ছে, এটা মূলত সাজানো। এই কাজটি করা হচ্ছে যেন কোনো অবস্থাতেই মানুষের মন মানসিকতা শেখ হাসিনার দিকে না যায়, আওয়ামী লীগের দিকে না যায়, এবং দেশ নিয়ে উত্তাল থাকে, এবং সময় মতো সেটি যেন আবার খেয়ে দেওয়া যায়। আর আওয়ামী লীগ এই ধরনের কথা স্মরণ করার যথেষ্ট কারণ রয়েছে। এর কারণ হলো আওয়ামী লীগ এই খেলা বহুবার খেলেছেন, 17টি বছর ধরে তারা খেলেছে। প্রেস ক্লাবের সামনে যাদেরকে তারা নেতা বানিয়েছে টাকা দিয়ে, পয়সা দিয়ে,
তারা অনেকেই এখন মন্ত্রী পরিষদে। যে সকল আন্দোলন, লড়াই, সংগ্রাম জাগ্রত রেখে বিএনপি এবং জামাতকে পিটিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে দেশে গণতন্ত্র আছে, নচেত এরকম হলো কি করে। এগুলো সব পুরনো খেলা। ঠিক সেই খেলার কোনো এক ফাঁকে তারা হোঁচট খেয়েছেন, তাদের পা পিছলে গিয়েছে এবং সেই পচা শামুকে তাদের পা কেটেছে। তো সেদিক থেকে যদি বর্তমান সরকার একই কাজ করে থাকে, অন্যায় কিছু তো নয়। আর এই আন্দোলনটি কিভাবে চলছে, কারা করছে, কারা পিছন দিকে মদত দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা সরকারের চাইতে আওয়ামী লীগের যারা লোকজন তারা বেশি ভালো বলতে পারবেন। এর কারণ হলো 17টি বছর ধরে তারা এই আন্দোলন চালিয়ে আসছে। কাজে এগুলো নিয়ে এখানে আমি কোনো কথা না বলে আমি শুধুমাত্র শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, এটা আওয়ামী লীগের জন্য উপকার হবে না ক্ষতির কারণ হবে, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, সঙ্গে তার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ফিরবেন এবং তার যারা নেতৃবৃন্দ তারা ইন্টারনেট প্রোটোকলে এসে বলছেন যে আমরা যাব। কেউ কেউ নেত্রীর সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছে গেছেন। তারপর অনেকে চার্টার প্লেনে করে, অর্থাৎ শুধুমাত্র ইংল্যান্ড থেকে নাকি 10টি বিমানে করে নেতাকর্মীরা বাংলাদেশে আসবেন। তাহলে 747 যে বিমানগুলো আছে বা এয়ারবাসের যে হাইয়েস্ট ক্যাটাগরির প্যাসেঞ্জার বিমানগুলো আছে সেগুলো চার্টার্ড করে আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা যদি একসঙ্গে শুধুমাত্র ইংল্যান্ড থেকে 2 থেকে 3 হাজার লোক আসেন, আরও বেশি আসতে পারবে, 3 হাজার লোক তারা যদি আসেন, আবার যদি সেই চার্টার প্লেনে করে ইউএসএ থেকে এইভাবে 3-4 হাজার লোক আসে, ভারত থেকে 4-5 হাজার লোক আসে, মানে জিনিসটা কেমন হয় আবার একটু চিন্তা করেন তো। এটা কিন্তু আপনি একেবারে উড়িয়ে দেবেন, নট লাইক দ্যাট, বিকজ দে হ্যাভ মানি, দে হ্যাভ পাওয়ার, দে হ্যাভ কমিউনিকেশন এবং দে নো হাউ টু হ্যান্ডেল ইট। এটি বিমান কী করে চার্টার করে, এবং সেই চার্টার বাংলাদেশের এখন সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা বোঝার আগেই এমন একটা ভাবে তারা কোনো রকম ঘোষণা না দিয়ে অলনে ছাড়েন 1 ঘন্টার নোটিশে, 2 ঘন্টার নোটিশে, 3 ঘন্টার নোটিশে ঢাকা এয়ারপোর্টে চলে এলো দিল্লি থেকে। তারপর যাকে বলা হয় ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, এমনকি মধ্যপ্রাচ্য থেকেও আসতে পারে, দুবাই থেকে আসতে পারে, তাদের সেখানে অনেক যাকে বলা হয় লোকজন রয়েছে। এই জিনিসটি কল্পনা করুন, জাস্ট ইমাজিন। হওয়ার সম্ভাবনা 1% যদি নাও থাকে তবুও কল্পনা করুন এটা হতে পারে। আবার ধরুন এই যে যত কথাবার্তা হলো, ঘোড়ার ডিম, কিছুই হলো না, কেউ এলেন না। ডিসেম্বর মাসে তারা জাস্ট জোরে একটা হাসি দিয়ে বললেন যে আমরা 16 তারিখে আসছি, আচ্ছা 7 তারিখে আসছি। ওই দিন শ্বাস রব রব ভাব চারিদিকে, মানে আজকে নেত্রী আসবেন, আওয়ামী লীগের লোকজন ধর পাকড় হচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে থানা পুলিশ প্রশাসন যাচ্ছে, যেখানে যেখানে আওয়ামী লীগ আছে সেখানে ছাত্রদল, যুবদল, শিবির সবাই দল বেঁধে এনসিপি যারা লোকজন আছে খুঁজছে, ধরো যেখানে আওয়ামী লীগ সরেয়া এবং নৌকা রয়েছে সব জায়গাতে ধরো এবং সবাইকে আচ্ছা মতো ডলা দাও। আচ্ছা এরকম চলতে থাকলো। যারা সাধারণ মানুষ তারা অভিশাপ দেওয়া শুরু করলো, গালাগালি করা শুরু করলো, এবং যাদের যাওয়ার কথা এয়ারপোর্টে তারা কেউ গেলেন না, আর যাদের আসার কথা তারা কেউ এলেন না। তারা বিদেশে বসে বললেন যে শুধু আসতে চেয়েছি, এতেই এত ভয়, আর যদি আসতাম তাহলে কি হতো। এরকম নজির তো আছে রাজনীতিতে। এবার ধরুন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিরাট কিছু হবে, মানে বিরাট কিছু হবে, এবং আওয়ামী লীগ বিশেষ করে ইন্টারনেটে এবং টেলিফোনে তারা যে তৎপরতা দেখাচ্ছে মনে হচ্ছে যে তারা সারা পৃথিবীর অধিকর্তা। যে কোনো একটা নম্বর থেকে টেলিফোন করে বড় বড় পুলিশ কর্মকর্তাদেরকে গালাগাল করা হচ্ছে, বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তারপর বিভিন্ন ফোর্স, সাইবার ফোর্স, গেরিলা ফোর্স, 71 ফোর্স, 24 ফোর্স, অসংখ্য নামে সব ভয়ঙ্কর প্রোফাইল পিকচার তৈরি করে বিভিন্ন মানুষকে টেলিফোন করে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আচ্ছা
তো এই যে ভয় দেখানোর তাদের যে কৌশল, সেই কৌশল তারা চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে যারা সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখেন তারা, এরপরে যারা আওয়ামী লীগ সরকারের জামানাতে অলিগার ছিলেন, আওয়ামী লীগ সরকারের আগে আমলে 1 নম্বর অলিগার ছিলেন সামরিক, বেসামরিক এবং পুলিশ কর্মকর্তারা। তখন একজন সচিব, সেটা যে নামে আপনি তাকে ডাকেন, যারা শেখ হাসিনার খুব কাছাকাছি ছিলেন তাদের ক্ষমতা 100 জন মন্ত্রী বা এমপির চাইতে বেশি ছিল। এরকম অনেক সচিব ছিলেন। এরপর কিছু ব্যবসায়ী ছিলেন, কিছু সাংবাদিক ছিলেন। মানে এই সব মিলে যে একটা অলিগার শ্রেণী, হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সবাই কিন্তু নিরাপদ দেশের বাইরে আছেন। সাম্প্রতিক সময় আপনি দেখবেন তারা সাক্ষাৎকার দিচ্ছেন, শেখ হাসিনাকে ডিফেন্ড করছেন, তাদের জমানাকে তারা ডিফেন্ড করছেন এবং তারা যে কোনো অন্যায় করেনি সেই কথাগুলো বলার চেষ্টা করছেন। এর সিমটম তারা ডিসেম্বরের আগে অনেক কিছুই তছনছ করতে চাচ্ছে। কিন্তু এখানে যে বিষয়টি হলো যে আমরা যারা এই বাংলাদেশে আছি, এর বাইরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বাংলাদেশে পালিয়ে আছেন, প্রকাশ্যে আছেন, হাত পা ধরে কোনো মতো বেঁচে আছেন, এক দুর্বিষহ জীবন আওয়ামী লীগের যারা নেতাকর্মী প্রকাশ্যে আছেন, তাদের পরিবার বলতে গেলে এখন গনিমতের মাল হয়ে গেছেন, তাদের ধন সম্পত্তি এগুলো আল্লাহর মাল হয়ে গেছেন। যে কেউ ইচ্ছা করলে এই জিনিসগুলো দখল করে নিতে পারে, সেটা গুলশানের বাড়ি হোক কিংবা গাজীপুরের ফ্যাক্টরি হোক, ডাজ নট ম্যাটার। তো এই মানুষগুলোর যে দুর্বিষহ জীবন, তারা ডানে যেতে পারছে না, বামে যেতে পারছে না। 17 বছরে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, কিন্তু কখনো কোনো সুযোগ নেননি। এই সময়টাতে এসে আল্লাহর গজব এবং মানুষের গজব যুগপৎভাবে এদের উপরে এসে পৌঁছে গেছে। তো এই মানুষগুলো আর এক দফা দমন পীড়নের শিকার হচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ তার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তারপর সরকার সমর্থক যে সকল রাজনৈতিক সংগঠন রয়েছেন তারা বেশ অ্যাডামেন্ট। মূল ব্যাপার হলো সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু দমন পীড়ন 2 নম্বরে যে কাজগুলো রয়েছে সেইগুলো আসলে পরিবর্তন হয় না, আরও খারাপ দিকে যায়। বিএনপি হয়তো ভালো কাজ করছে বেশ কিছু, কিন্তু আওয়ামী লীগের যে ভালো কাজগুলো সেগুলো তারা কোনো অবস্থাতেই কন্টিনিউ করতে চাচ্ছে না। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ জামানাতে যে ভালো কাজগুলো না হয়ে যে মন্দ কাজগুলো হয়েছে তার একটাও এই জামানাতে বন্ধ না হয়ে আরও বহুগুণে বেড়ে গেছে। আজকে দেখলাম ইয়াবা একটা চালান ধরেছে, কক্সবাজার থেকে আসছিল, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার। বোঝার চেষ্টা করেন, কক্সবাজার থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবহার করে, তার নাম ব্যবহার করে দুর্বৃত্তরা স্বরাষ্ট্রমন্ত্রীর এবং তার এলাকার বদনাম করার জন্য ইয়াবা ভরে, গাড়ি ভরে ভরে ইয়াবা আনছে এবং সেই ইয়াবা সহ ধরা পড়ছে মহিলা। এই হলো দুর্বৃত্তপনার, যেখানে মানে এক বদিকেই পুরো রাষ্ট্র কন্ট্রোল করতে পারেননি। তো সেখানে যখন হাজার বদি দাঁড়িয়ে যাচ্ছে এবং আগে যেখানে সামান্য ইয়াবা সেই আসতে এখন ইয়াবা কেবলমাত্র বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে না, ঢাকাতে ব্যবহৃত হচ্ছে না, কক্সবাজার থেকে আসছে, ঢাকাতে ব্যবহৃত হচ্ছে, সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এমনকি অন্য সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে, এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে ইয়াবা। সেদিন মানে একজন একটা পার্সেল পাঠাচ্ছিল, বেশ একটা জুতা। তো সে বললো যে এটা এয়ারপোর্টে একটা ভয়ঙ্কর অবস্থা, এখন সন্দেহ হলে স্ক্যানিং করে, একটু জুতার সোল মোটা দেখলে সেই জুতাটা কাটে, যেটার মধ্যে ইয়াবা পাচার করা হলো কিনা। এই ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে এবং যারা আন্তর্জাতিক যে কোম্পানিগুলো, ট্রান্সপোর্ট কোম্পানিগুলো লাইক ডিএসএল, ফেডেক্স, এই কোম্পানিগুলো মানে এখন তাদের ব্যবসা বাণিজ্য নিদারুণ হুমকির মুখে পড়ছে, তারা কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারছে না। তো এই যে মন্দ কাজগুলোর যে ক্রমবর্ধমান চাপ, এই চাপ আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নিতে পারছে না। মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, মার খেয়েছে, বাড়ি ছেড়েছে, যে কটা টাকা ছিল সেগুলো শেষ হয়ে গেছে এবং এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে দেখা গেল একজন এমপি কিংবা একজন মেয়র বা একজন
প্রশাসক, জেলা প্রশাসক মানে জেলা পরিষদের যে নিয়ে প্রশাসক ছিলেন, তো ওনারা অনেকেই পালিয়ে আছেন, যার হয়তো ৩-৪টা বাড়ি ছিল। এখন সে ঢাকা শহরে ২০-২৫ হাজার ৩০ হাজার টাকা দিয়ে একটা বাড়ি নিয়ে বা ভাড়া নিয়ে সে তার স্ত্রীকে ওখানে রেখেছে, আর সে বিভিন্ন এলাকাতে, স্ত্রী আছে ঢাকাতে, সে হয়তো আছে রংপুরে। এখন সে রংপুরে নেতাকর্মী বিভিন্ন লোকের কাছ থেকে সে এখন টাকা চাচ্ছে। মেয়র, একটা নাম করা মানে সিটি কর্পোরেশনের মেয়র, তাও কত যে ভাই আমাকে ৫,০০০ টাকা দেন, আমি তো চলতে পারছি না। আরেকজন বিখ্যাত ব্যক্তি, একেবারে বিখ্যাত ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযোগ সে ৪০০-৫০০ কোটি টাকা সে মেরেছে, সেই লোক দেখা গেল বিভিন্ন মানুষের কাছ থেকে ১০,০০০, ১২,০০০ করে টাকা ৩-৪ জন মিলে সে যেখানে আছে সেইভাবে সে চলছে। তার সব কিছু ফ্রিজ করা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সব কিছু ফ্রিজ করা, এবং সে মুভমেন্ট করতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না। এই যে আওয়ামী লীগের যে বাস্তব দুর্ভোগ এবং দুর্দশা, সেই দুর্ভোগ এবং দুর্দশা এভাবে ডেডলাইন দিয়ে, ডিসেম্বরের ডেডলাইন দিয়ে, এটা যদি সফল হয় সেটা এক ধরনের ফলাফল হবে। যদি সফল না হয়, আওয়ামী লীগের যে যতটুকু শক্তিমত্তা রয়েছে, যতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, আওয়ামী লীগ সম্পর্কে যত ভয় রয়েছে, সেই ভয়টা ২০২৭ সনে জিরো হয়ে যাবে, জাস্ট জিরো। কথা বলার সময় মানে মানুষ এটা নিয়ে কোনো বিশ্বাসই করবে না, মিডিয়াগুলো এগুলো নিয়ে মাতামাতি করবে না, সামাজিক মাধ্যমে মাতামাতি করবে না, যদি ডিসেম্বরে কোনো একটা ঘটনা না ঘটে। আবার অন্যদিকে ডিসেম্বরে কিভাবে এই ঘটনাগুলো ঘটবে সেটাও কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা কোনো অবস্থাতেই মিলাতে পারছে না, যে ঠিক এটা বোগাসবো হবে নাকি আসলে কিছু একটা হবে। এনিওয়ে, যাই হোক, আমরা দেশের বাসিন্দা, আমরা চাই দেশ শান্তিতে থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, সব ভালো কর্মের ধারাবাহিকতা থাকুক এবং মন্দ কাজগুলো বন্ধ হয়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।